আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা ক্লাস 9 10 এর স্টুডেন্টরা আছো, তোমাদের অনেকের কাছে কিন্তু একটা ভয়ের নাম হচ্ছে এই এসএসসি বায়োলজি। তো তোমরা অনেকেই মনে করো যে বায়োলজি সম্পূর্ণ একটা মুখস্থ বিদ্যা। এখানে আসলে বোঝার কিছুই নাই। জাস্ট গাদা, গাদা সংজ্ঞা মুখস্থ করতে হবে বা পড়া মুখস্থ করতে হবে। তো আজকে আমি এটাই বলবো যে কিভাবে তুমি আসলে বায়োলজি পড়লে সবচেয়ে বেশি বেনিফিটেড হবা। আজকে আমরা 5 ধরনের স্টুডেন্ট নিয়ে আলোচনা করব এবং দেখব যে তাদের কি করা উচিত। তো আসো, ফার্স্ট টাইপটা হচ্ছে যাদের কাছে মনে হয় যে ভাইয়া পড়ার পর কিচ্ছু মনে থাকে না। তোমরা আসলে কি করবা? তো তোমাদের জন্য সলিউশনটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। তো বিষয়টা হচ্ছে অ্যাক্টিভ রিকল বিষয়টা কি? তোমরা হচ্ছে এই যে রিভিশন নাম শুনছো না? রিভিশন। সো রিভিশনের একটু অ্যাডভান্স ফর্ম হচ্ছে অ্যাক্টিভ রিকল। দেখো, রিভিশ আমি একটা কথা বারবারই বলি যে তুমি কোনো একটা পড়া একবার ধরে নাও যে অনেকগুলা পড়া পড়ছো তুমি, ঠিক আছে? সেই পড়াটা একবার পড়ার চেয়ে তুমি হচ্ছে অর্ধেক পড়ো, কিন্তু সেটা 2 বার পড়ো। ঠিক আছে? মানে কথাটা হয়তো বা বুঝাইতে পারলাম না, আরেকবার বলি। দেখো, ধরে নাও যে তোমার হচ্ছে কালকে এক্সাম। এখন তুমি যদি এখন থেকে পড়া শুরু করো, তোমার হয়তো বা আগে কোনো কিছুই পড়া নাই। তুমি কাল পর্যন্ত পড়বা, সকাল পর্যন্ত পড়বা, তুমি হয়তো বা একবার রিভিশন দিতে পারবা, সেটা মানে একবার জাস্ট পড়তে পারবা। কিন্তু আমি বলবো যে তুমি একবার পড়ো না। তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে 75% পড়ো, দেন ওই 75% আবার রিভিশন দাও, অর্থাৎ 25% তুমি পড়ো না। ঠিক আছে? কারণ তুমি যদি 100% পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আসলে এই 100% তুমি যদি জাস্ট একবার পড়ো, সেই ক্ষেত্রে সেটা তোমার আসলে কোনো কাজেই লাগবে না। তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি আসলে সব কিছু আলটিমেটলি জিরো হয়ে যাবে। কিন্তু 75% এটা তুমি যখন আরেকবার রিভিশন দিবা, সেটা কিন্তু তোমার যতটুকু পড়ছো সেটা অন্তত তুমি কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবা। তো এই বিষয়টাকে আমি বলতেছি রিভিশন। রিভিশনের গুরুত্ব অনেক। রিভিশনের চেয়েও এক ধাপ ওপরে আছে হচ্ছে অ্যাক্টিভ রিকল। এই অ্যাক্টিভ রিকল বিষয়টা কি? দেখো, যাদের কোনো কিছু মনে থাকে না, পড়তেছো, ভুলে যাইতেছো, মনে থাকতেছে না, তুমি একটা কাজ করবে এখন থেকে। তুমি ধরে নাও যে বায়োলজি অনেকক্ষণ ধরে পড়ছো, ধরে নাও যে আধা ঘন্টা তুমি বায়োলজি পড়ছো। তারপরে তোমার একটা কাজ আসছে, ধরে নাও যে তোমার রুম গুছাইতে হবে, অথবা তোমার গোসল করতে হবে, তোমার খাইতে হবে। তুমি অন্য একটা কাজ করার সময় তুমি এই বায়োলজিটা একটু ভাবার চেষ্টা করো যে আচ্ছা, এতক্ষণ ধরে 30 মিনিট যে আমি পড়ছি, আসলে কি পড়ছি একটু মনে করার চেষ্টা করি। তো কেন এই কাজটা করবা? দেখো, আমাদের ব্রেন সবসময় যে কাজটা করে সেটা হচ্ছে ব্রেন সবসময় আনইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে ডিলিট করতে থাকে মাথা থেকে। ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো সে মাথায় কিন্তু ইনপুট দেয়। তো ব্রেন সবসময় পরিশ্রম করতে চায় না। ব্রেন হচ্ছে কোনো এনার্জি খরচ করতে চায় না কোনো কিছুর ওপর। তুমি যখন মুখস্থ করতে চাও, ব্রেনকে তুমি যদি এটা বুঝাইতে না পারো যে এই ইনফরমেশনটা ইম্পর্ট্যান্ট বেশি, ব্রেন কিন্তু সেটা মনে রাখবে না। এখন তুমি যখন অন্য একটা কাজ করতেছো, অর্থাৎ তুমি অন্য একটা কাজে ফোকাসড আছো, তুমি খাইতেছো বা তুমি হচ্ছে গোসল করতেছো, সেই কাজে তুমি ফোকাসড। সেই সময়টাতে তুমি যখন ওই যে 30 মিনিট যে তুমি পড়ছো, ওই পড়াটা তুমি আবারও মনে করার চেষ্টা করতেছো, ব্রেনকে তুমি এটা বুঝাই দিচ্ছ যে ওই পড়াটা আসলে কত ইম্পর্টেন্ট তোমার জন্য। তাহলে ব্রেন তখন বুঝে গেল যে আচ্ছা, এই পড়াটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমার দীর্ঘদিন স্টোর করে রাখতে হবে। হ্যাঁ? তো এই কাজটা করে দেখো। তোমার যদি ওই যে এই বিষয়টাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিকল। তুমি অন্য একটা কাজ করতে গিয়ে যে পড়াটা তোমার মনে থাকবে, মাথায় রাখবা শুধুমাত্র তোমার ওই পড়াটাই হইছে। বুঝতে পেরেছ? আর যদি তোমার এই কাজ করতে গিয়ে ওই পড়াটা মনে না আসে, সেই ক্ষেত্রে কি করবা? তুমি ওই কাজটা শেষ করো, দেন তুমি আবার তোমার টেবিলে ব্যাক করো। যেই পড়াটা তোমার মনে পড়তেছিল না, সেই পড়াটা আবার একটু রিভাইজ দিয়ে নাও। দেখবা যে তোমার ওই পড়াটা আর কখনোই ভুল হবে না। ওকে? তাহলে এই কাজটা কইরো। এইবার আসো, সেকেন্ড যে টাইপটা আছে সেটা হচ্ছে মুখস্থ করব কিভাবে। তো সলিউশনটা হচ্ছে দেখো, মুখস্থ তুমি করতেই যেও না। মুখস্থর চিন্তাটাই বাদ দাও। ঠিক আছে? বায়োলজি যে মুখস্থ বিদ্যা, এটা তুমি আসলে তোমার মস্তিষ্কে তুমি হচ্ছে জম ধরায় ফেলছো এই কথাটা বলতে বলতে। ঠিক আছে? তোমার ব্রেন এখন এই বিষয়টা ভাবে, বায়োলজি নামটা শুনলেই তোমার কাছে মনে হয় যে এটা মুখস্থ বিদ্যা, এখানে বোঝার আসলে কিছুই নাই। তো এইখানে আসলে বোঝার অনেক কিছু আছে। ঠিক আছে? বায়োলজির প্রত্যেকটা বিষয়, যেমন তোমার আসলে এখানে কোনো দোষ নাই। তোমার বইটাই এমনভাবে সাজানো ভাইয়া, যে বইয়ের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে তুমি পড়লে তোমার কাছে মনে হয় যে এটা মুখস্থ বিদ্যা, আদার্স কোনো কিছুই না। ঠিক আছে? তোমার বইটা ওইভাবেই সাজানো, কারণ
তোমার ধরে নাও যে বইয়ের মধ্যে একটা টপিক আছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস সম্পর্কে, গ্লাইকোলাইসিস কিভাবে হয়, গ্লাইকোলাইসিস কি, বা এই টাইপের কোনো ধারণা কিন্তু তোমার বইয়ে দেয়া নাই। এসএসসি বায়োলজির কথা বলতেছি, এইচএসসিতে আবার বইটা সুন্দর। তো এসএসসি বায়োলজিতে গ্লাইকোলাইসিস আসলে কি, এটার দ্বারা কি হয়, এই গ্লাইকোলাইসিস ধাপটা কিভাবে হচ্ছে, এই সব কোনো কিছু না আলোচনা করে জাস্ট বলা আছে যে গ্লাইকোলাইসিস ধাপে এই তিনটা জিনিস তৈরি হয়। তো এটা তো তোমার কাছে মুখস্থ বিদ্যাই, তাই না? এটা তো মুখস্থ করতেই হবে। তো সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, এখন যেহেতু অনলাইনের যুগ, তুমি হচ্ছে ইউটিউব থেকে তুমি হচ্ছে এই যে যে বোঝার পড়াগুলো আছে, হ্যাঁ, যেই ভাইয়াটার পড়া তোমার কাছে ভালো লাগে সেই ভাইয়াটার পড়া তুমি হচ্ছে ইউটিউব থেকে দেখতে পারো, বা তোমার যদি অফলাইনে টিচার থাকে তুমি তাকে বলবা যে ভাইয়া আমি তো গ্লাইকোলাইসিস বইয়ে এটা লেখা আছে আমি বুঝছি, তো গ্লাইকোলাইসিস সম্পর্কে এক্সট্রা কিছু জানতে চাইবা, ঠিক আছে, যে গ্লাইকোলাইসিস কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই টাইপের কিছু প্রশ্ন করবা, তুমি একটু এক্সট্রা নলেজ নেওয়ার চেষ্টা করবা। অর্থাৎ তুমি হচ্ছে যেই পড়াটাই পড়বা তুমি হচ্ছে এক্সট্রা কিছু একটু অ্যাডভান্স বিষয় একটু জানার চেষ্টা করবা, তখন দেখবা যে বায়োলজির প্রতি একটা ভালো লাগা কাজ করবে, ঠিক আছে। বেশি না হলে যখন হচ্ছে এইচএসসিতে উঠবা তখন বায়োলজিটা একটু বুঝে বুঝে পড়ো, দেখবা যে বায়োলজি হচ্ছে অনেক মজার একটা সাবজেক্ট। এখন তারপরেও কিছু কিছু বিষয় আছে যেটা আসলে মুখস্থ করতে হয়, কিছু বিষয় আছে যেটা মুখস্থ করতে হয়, হ্যাঁ। তো তুমি যে কাজটা করতে পারো, আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে যে জিনিসটা আমার মুখস্থ করতে হবে সেটা আমি নোট করতাম, এবং নোট করার সময় আমি 2-3 রকমের কলম রাখতাম, হ্যাঁ। কখন কিছু কলম আছে যেটা হচ্ছে লাল কালারের, একটা কলম থাকতো হচ্ছে নীল কালার, একটা থাকলো কালো কালার। তো আমি ইম্পর্টেন্স বোঝানোর জন্য হচ্ছে বিভিন্ন কালারের কলম ইউজ করতাম, ঠিক আছে। ধরে নাও যে কালো কালার এটা হচ্ছে একটু কম ইম্পর্ট্যান্ট, লাল কালার দিয়ে দাগাইলে এটা আরেকটু বেশি, নীল কালার দিয়ে দাগাইলে আরেকটু বেশি। সো এভাবে আমি বিভিন্ন কালার দিয়ে নোট করতাম। সো এই নোটটাই আমি বারবার পড়তাম, আমি বই পড়তে যাইতাম না, বই একটু কমই পড়তাম, ঠিক আছে। পরীক্ষার আগ মুহূর্তে আমি কি করব, পরীক্ষার আগ মুহূর্তে আমার যেহেতু একটা নোট থাকতো আমার কাছে সবসময়, সুন্দর একটা নোট, প্রিপেয়ার্ড, ওয়েল প্রিপেয়ার্ড নোট, এবং নোটের মধ্যে এমন কিছু থাকতো না যার বাইরে থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। নোটে সব কিছুই থাকতো সেগুলার যেখান থেকে প্রশ্নগুলো হয়, ঠিক আছে। সো বই থেকে বই থেকে তোমার আসলে নোটটা করতে হবে। এখন তুমি এটা নিজেও করতে পারো, অথবা তোমার যে মেন্টর আছে, তোমার যে স্যার আছে, তারা তো পড়াই তোমাকে, তাই না? তো যে সিকোয়েন্সে পড়ায় সেইভাবে তুমি হচ্ছে নোটটা করে ফেলতে পারো। তো এই নোট থাকা তোমার কাছে মাস্ট, ঠিক আছে। যাদের এই যে মুখস্থ বিদ্যা নিয়ে সমস্যা আছে, মুখস্থ হচ্ছে না, এখন এই মুখস্থের পড়াটা যেটা তুমি নোট করছো এটা তুমি বারবার পড়বা, ঠিক আছে। এই একটা নোট তুমি বারবার পড়বা। তোমার বায়োলজি বইটাও তো অনেক ছোট, তাই না? এসএসসি লেভেলে তুমি এই বিষয়টা বুঝতে পারবে না, কারণ বইটা তোমার অনেক ছোট, শুধুমাত্র বই পড়লেই তোমার কাছে হয়ে যাচ্ছে। কিন্তু তখন তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা, সে বই যখন এত মোটা হয়ে যাবে এবং সবগুলা বই যখন তোমার মাথার উপরে দিলে মানে তোমার একটা বোঝা হয়ে যাবে, সেই সময়টাতে বুঝতে পারবে যে এত বড় বড় বই এটা পড়া কতটা কষ্টকর। তো সেই সময়টাতে আসলে সবাই নোট করেই। তো এই নোট করার অভ্যাসটা এখন থেকেই করো। তাছাড়া এইচএসসিতে গিয়ে তুমি আসলে বুঝবা না নোটটা আসলে কিভাবে করতে হয়। তো এই নোটটা অবশ্যই করবা যাদের মুখস্থ বিদ্যাতে সমস্যা আছে, দেন তুমি সেটা বারবার পড়বা, দেখবা যে মাথায় সেট হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, দেন টাইপ 3, তাদের সমস্যা হচ্ছে এত এত কঠিন শব্দ বায়োলজিতে। দেখো বায়োলজির যে শব্দগুলা সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু হয় ল্যাটিন শব্দ অথবা গ্রিক শব্দ। তো এই লাটিন আর গ্রিক শব্দ তুমি যখন দেখো, এই ল্যাটিন আর গ্রিক শব্দ তোমার কাছে অনেক বেশি কঠিন লাগে। তো এর জন্য যে কাজটা তোমাদের জন্য সলিউশনটা হচ্ছে ওয়ার্ড অ্যানালাইসিস। ওয়ার্ড অ্যানালাইসিস কি? বায়োলজির যে কঠিন কঠিন ওয়ার্ডগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে পড়া। প্রত্যেকটা ওয়ার্ড যেটা তোমার বাংলা ভাষার ওয়ার্ড না, ল্যাটিন অথবা গ্রিক ভাষার শব্দ, সেই প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা বাংলা মিনিং আছে। যেমন আমি যদি বলি হচ্ছে আমি যদি বলি কি বলবো, পেন, পেন মানে কি? এই যে পেন, পেন মানে কি? কলম। কিভাবে তুমি জানলা? কলম তো বাংলা শব্দ, পেন হচ্ছে ইংলিশ শব্দ, তাই না? সো পেন মানে কলম, তুমি কিভাবে জানলা? কারণ তুমি শিখছো তাই, ইংলিশ ভাষা তুমি জানো। কিন্তু ল্যাটিন বা গ্রিক শব্দ কি তুমি জানো? ওই ভাষাটা কি তুমি জানো? জানো না। তাহলে এখন তোমার জানতে হবে। যেমন ওয়ার্ড অ্যানালাইসিস বিষয়টা কি, আমি যদি এই ওয়ার্ডটার কথাই বলি গ্লাইকোলাইসিস, তুমি হয়তো বা জানোই না যে গ্লাইকোলাইসিস মিনিংটা কি। তো আমি একটু বলে দিই, দেখো নামের শেষে আছে সিস, সিস মানে তোমরা জানো সিস্টার, কিন্তু বায়োলজির ভাষায় সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙার প্রক্রিয়া, গ্লাইকো মানে গ্লুকোজ।
সো গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙার প্রক্রিয়া। তাহলে তুমি গ্লাইকোলাইসিস শব্দটার তোমার বইয়ে যখন পাবা, তুমি কিছু বোঝো আর না বোঝো, এতটুকু তুমি ক্লিয়ার যে এখানে একটা গ্লুকোজকে ভাঙা হবে, তাই না? আবার দেখো বায়োলজিতে বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো দ্বারা অনেক কিছু বোঝা যায়। যেমন নামের শেষ অংশে যদি এএসি থাকে, বুঝবা সেটা হচ্ছে এনজাইম। তাহলে এই যে কি ওয়ার্ডগুলা, এই যে এই ওয়ার্ডগুলা, এই টাইপের বিষয়গুলা, তাহলে এস থাকলে সেটা হচ্ছে এনজাইম। যেমন তোমাদের বইয়ে অনেকগুলো এনজাইমের নাম আছে, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, গ্যালাকটেজ, এই টাইপের অনেকগুলো এনজাইমের নাম আছে। তাহলে তুমি কিভাবে বুঝবা? নামের শেষে দেখো প্রত্যেকটা নামের শেষে এএসি আছে। আবার কোনো নামের শেষে ওএসি থাকলে সেটাকে বলা হয় শর্করা। শর্করা, যেমন তুমি এখন হয়তো অনেকে চিন্তা করে ফেলছো দু একটা শর্করার নাম, যেমন গ্লুকোজ, নামের শেষে কি ওএসি আছে? সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, গ্যালাক্টোজ, ওএসি থাকলে সেটাই শর্করা। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো বায়োলজিতে নামের শুরুতে যদি প্রো থাকে, প্রো মানে হচ্ছে শুরু, হ্যাঁ, বা প্রো, যেমন প্রোফেজ, শুরুর দশা। আবার প্রো মানে আদিও বোঝায়, প্রোক্যারিওটিক, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে এই যে এই টাইপের ওয়ার্ড অ্যানালাইসিস, প্রত্যেকটা ওয়ার্ড অ্যানালাইসিস করে তোমার দেখতে হবে, ঠিক আছে? যেমন ফটোলাইসিস, ফটোলাইসিস, এখন এই ওয়ার্ডটা কিন্তু তোমার পারার কথা, কারণ লাইসিস মানে জানি আমরা ভাঙার প্রক্রিয়া, তাহলে এখানেও আছে লাইসিস, লাইসিস মানে হচ্ছে ভাঙার প্রক্রিয়া। ফটো মানে অনেকে বলবো ছবি, ফটো মানে হচ্ছে আলো। তাহলে ফটোলাইসিস মানে কি? আলো ভাঙার প্রক্রিয়া? না, আলো কখনো ভাঙা যায় না। আলোর সাহায্যে কোনো কিছু ভাঙতে পারবা তুমি, আলোর সাহায্যে কিছু ভাঙার প্রক্রিয়া, সেটা হচ্ছে ফটোলাইসিস। ঠিক আছে ভাইয়া? ওকে। দেন বায়োলজিতে অনেকের মেজর একটা সমস্যা হচ্ছে চিত্র, এবং চিত্র দেখলে তোমাদের এই যে এরকম হতাশ লাগে, তাই তো? সো চিত্রের জন্য কি করবা? খুব সিম্পল সলিউশন। আমিও যে চিত্রে অনেক ভালো, বিষয়টা এমন না। যেমন হার্টের চিত্র বা আদার্স যে চিত্রগুলো আছে, এখন কিন্তু তোমার হাতে যেহেতু স্মার্টফোন আছে, তুমি এই ভিডিওটাও দেখতেছো স্মার্টফোনে, সো তুমি চাইলেই ইউটিউবে যেতে পারো এবং ইউটিউবে গিয়ে তুমি সেখানে সার্চ করতে পারো। যেমন তুমি হচ্ছে হার্টের চিত্র শিখতে চাইলে তুমি হচ্ছে লিখতে পারো যে হৃৎপিণ্ডের চিত্র আঁকার সহজ কৌশল, সহজ কৌশল। ওইখানে অনেক অনেক ভিডিও পেয়ে যাবে তুমি, অনেক অনেক হাজার হাজার ভিডিও আছে। তোমার যেটা পছন্দ, তোমার কাছে যেটা সহজ মনে হবে, সবাই কিন্তু সেমভাবে আঁকায় না, বিভিন্ন চিত্র কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আঁকায়। সো তোমার কাছে যেটা সহজ মনে হবে সবচেয়ে বেশি, বা তোমার কাছে যেটা ভালো মনে হবে, সুন্দর মনে হবে, তুমি কিন্তু সেই স্টেপ বাই স্টেপ কিন্তু তুমি হচ্ছে সেটা আঁকাইতে পারো। ওই ভিডিও দেখতে দেখতে স্টেপ বাই স্টেপ আঁকাইতে পারো। আমি ওই কাজটাই করতাম। আমি হৃৎপিণ্ডের চিত্র কিন্তু ইউটিউব থেকেই শিখছি, আমাকে কেউ শেখায় নাই। ইউটিউবে যা সার্চ করছি শিখছি, এ আর কি বিষয়। অথবা বই আছে, তুমি বইয়ের থেকে জাস্ট চিত্র প্র্যাকটিস করো ভাইয়া। একটা কথা মাথায় রাখবা, তুমি যে বিষয়টাতে দুর্বল, তোমার কাছে মনে হতে পারে যে ভাই আমি তো ম্যাথে আমি অনেক ভালো, হ্যাঁ ম্যাথ আমি সারাদিন ম্যাথ করি, সারাদিন ম্যাথ করি, কিন্তু তুমি এখন এসএসসিতে আছো, অনেক কিছু বোঝো না। আরেকটু বড় হবা, তখন তুমি বুঝতে পারবা রিয়েলিটি আসলে কি। তুমি হচ্ছে যদি সারাদিন শুধু ম্যাথই করতে থাকো, ইন্টারমিডিয়েটে উঠে তুমি বাকি 3টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টে তুমি ফেল করবা, ঠিক আছে? বা তুমি বায়োলজি ধরে নাও যে এখন ভাবতেছো যে আচ্ছা এসএসসিতে কোনো রকমে পাশ করে যাইতে পারবো, যেহেতু টপিক কম, সিলেবাস কম, কোনো রকমে লিখলেই তুমি মার্ক পেয়ে যাবা, কিন্তু তুমি হচ্ছে ইন্টারমিডিয়েট তুমি পাশই করতে পারবে না, ঠিক আছে? সো যারা ভালো স্টুডেন্ট তারা ওই একটা দুইটা সাবজেক্টে ভালো হয় না, তারা প্রত্যেকটা সাবজেক্টে ভালো হয়, ঠিক আছে? তো তোমার এখন করণীয় কি? তোমার করণীয় হচ্ছে তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাটাতে ডাবল সময় দেওয়া। তুমি এতদিন ধরে আসলে সময় দাও নাই, তোমার কাছে বায়োলজি কেন খারাপ লাগতেছে? কারণ হচ্ছে তুমি বায়োলজি সেইভাবে কখনো পড়োই নাই, বোঝার চেষ্টাই করো নাই তোমার কাছে। আচ্ছা, একটা ফান ফ্যাক্ট বলি, আমি হচ্ছে বায়োলজি পড়াচ্ছি বা পড়াই, তোমাদেরকে বায়োলজি নিয়ে অনেক কথা বলতেছি, কিন্তু বায়োলজি আমার কাছে এসএসসি লাইফে আমার কাছে নিজের কাছেও খারাপ লাগতো। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে যে কারণগুলো বলতেছি, যেমন চিত্র, এটা আমার নিজের কাছেও খারাপ লাগতো, কিন্তু এখন তো আমি রিয়েলিটি বুঝি। সো তোমার কি করণীয়, তোমার কি করতে হবে সেটা আমি বুঝি। সো আমার কথাগুলা মনোযোগ দিয়ে শোনো এবং এই কাজগুলো অ্যাপ্লাই করো, দেখবা যে তোমার কাছে বায়োলজি ভালো না লাগলেও বায়োলজিতে তুমি স্ট্রং হবা, ঠিক আছে? যে কথা কাজগুলো বললাম। তো তুমি হচ্ছে
এমনও থাকতে পারো যে যারা হচ্ছে বায়োলজিতে ভালো, ম্যাথে হয়তো বা খারাপ। তো তোমার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যদি বায়োলজিতে ভালো হও, ম্যাথে খারাপ হয়, তুমি ম্যাথের সময়টা বাড়াই দিবা। তুমি যে সময়টা ম্যাথ পড়তা, ধরে নাও যে এতদিন ধরে আধা ঘন্টা করে পড়তা, এখন তুমি 2 ঘন্টা 3 ঘন্টা করে ম্যাথই পড়বা শুধু। আবার যারা হচ্ছে ম্যাথে ভালো বা অন্যান্য সাবজেক্টে ভালো, বায়োলজিতে খারাপ, তুমি কি করবা, বায়োলজি পড়ার সময়টা বাড়ায় দেবা, ডিউরেশনটা বাড়ায় দিবা। তোমার চিত্রের সমস্যা, তুমি চিত্র আঁকাও, তুমি কোনোদিন আঁকাওই নাই, খাতায় কোনোদিন পেন্সিলই ধরা নাই, তো তুমি কিভাবে ভালো চিত্র আঁকাবা? ভালো চিত্র না, তুমি তো মানে কিছু কখনো প্র্যাকটিসই করো নাই। ঠিক আছে, তোমার চিত্রের হাত কেমন, আঁকানোর হাতটা কেমন, তুমি কখনো দেখোই নাই। ঠিক আছে, সো তুমি যে কাজটা করবা, জাস্ট আমি যে কাজটা করতাম, ইউটিউবে যাইতাম, সার্চ করতাম, ভিডিও পাইতাম, ভিডিওটা দেখে আঁকানো শিখতাম, জাস্ট এতটুকুই। ঠিক আছে, ওকে। দেন পরের যে টাইপ, সব পড়ছি কিন্তু সৃজনশীল কম মার্ক পাই। অনেকের এই সমস্যাটা আছে যে ভাইয়া বইয়ে খাতায় তো লিখে আসি অনেক, ঠিক আছে, পরীক্ষার হল থেকে এবারে অনেক পারছি ভাইয়া, সব লিখে আসছি, কিন্তু পরীক্ষায় গিয়ে মানে উত্তরপত্রে যখন হচ্ছে মার্ক পাই, রেজাল্ট পাওয়ার পরে গোল্লা। ঠিক আছে, কেন এটা হয়? তো সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস। দেখো, বায়োলজি তুমি অনেক বেশি লিখলে মার্ক পাবা না, সায়েন্সের সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে একই কথা, অনেক লিখলে তুমি মার্ক পাবা না। সঠিক কথা লিখতে হবে, সঠিক কথা অনেক লিখো বা কম লিখো তুমি মার্ক পাবা, সঠিক কথা অল্প লিখলেও মার্ক পাবা। এখন এই সঠিক কথাটা তুমি কিভাবে আয়ত্ত করবা, সেটা হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস। কিওয়ার্ড অ্যানালাইসিস কি? যেমন তোমার বইয়ে তো অনেক টপিক আছে, সব টপিক থেকে তো প্রশ্ন হয় না। তুমি আজকে সৃজনশীল, তুমি হচ্ছে একটা গাইড নিবা, গাইড নিয়ে সৃজনশীল খুঁজবা, গাইডের মধ্যে সৃজনশীলগুলা দেখবা যে কোন সৃজনশীলগুলা প্রশ্ন করতেছে। সব টপিক থেকে কিন্তু প্রশ্ন হয় না, সৃজনশীল থেকে খুঁজে বের করবা যে বইয়ের কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, সো এই টপিকগুলো তুমি ফার্স্টে মার্ক করো, টপিকগুলা তুমি হচ্ছে ফার্স্টে মার্ক করো। যেমন সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে ধরে নাও যে মাইটোসিস থেকে, মাইটোসিসের মেটাফেজ থেকে ধরে নাও যে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে। সো এই মেটাফেজ, এই ধাপটা তোমার তাহলে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন তুমি মেটাফেজ ধাপটা পড়বা কিভাবে, গুরুত্ব দিয়ে পড়বা কিভাবে? তোমার তো বায়োলজি এমনিতেই ভালো লাগে না, তো তুমি যে কাজটা করবা, মেটাফেজে তো তোমাদের বইয়ে অনেকগুলো লাইন লেখা আছে, 10-12টা লাইন লেখা আছে ধরে নাও। তুমি তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে একটা সাদা খাতা নিবা, সাদা খাতা নিলা, নেয়ার পরে এখানে তুমি জাস্ট টপিক দাও যে মেটাফেজ, মেটাফেজ। দেন তুমি হচ্ছে বইটা পড়া শুরু করো, বইটা পড়া শুরু করো। তুমি হচ্ছে পড়তেছো যে মেটাফেজ ধাপে, মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলা সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়। কি হয় ভাইয়া? সবচেয়ে মোটাও খাটো হয়, সবচেয়ে মোটাও খাটো হয়, তাই তো? এই কথাটা লেখা আছে। তুমি আমাকে বলো তো ভাইয়া, এই কথাটার মধ্যে সবচেয়ে, এই লাইনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কোনটা? এটাই, সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রাইট? তো যেহেতু তুমি বুঝতেছো যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তুমি যে কাজটা করবা, তুমি জাস্ট সিম্পলি এখানে লিখে নিবা সবচেয়ে মোটা ও খাটো, এতটুকু। তাহলে এখানে কিন্তু অনেক বড় একটা লাইন ছিল, কিন্তু তুমি কিওয়ার্ড, কিওয়ার্ড যেটা, কিওয়ার্ডটা তুমি জাস্ট পিক করলা, পিক করে তুমি হচ্ছে এখানে লিখলা। দেন তোমার ধরে নাও যে বইয়ে লেখা আছে যে এই ধাপে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে আসে, তাহলে এই যে বিষুবীয় অঞ্চল, ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে আসে, এত বড় ওয়ার্ড না লিখে জাস্ট লিখবা বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। দেন এখানে আর কি হয়? নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি হয়। তাহলে এই যে যা সম্পূর্ণ বিলুপ্তি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তাহলে তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সম্পূর্ণ বিলুপ্তি, সম্পূর্ণ বিলুপ্তি, বিলুপ্তি। আচ্ছা, দেন পরের যে লাইনটা সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়। তাহলে এই যে ক্রোমাটিডগুলো যেগুলো থাকে, ক্রোমাটিডগুলার সেন্ট্রোমিয়ার বরাবর, মাঝ বরাবর সম্পূর্ণ বিভক্ত হয়। তাহলে এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কোনটা? সম্পূর্ণ বিভক্ত হয়। তাহলে দেখো তো, মেটাফেজ থেকে ধরে নাও যে তুমি হচ্ছে 5টা পয়েন্ট পাইছো, এই 5টা পয়েন্ট এটা হচ্ছে কি পয়েন্ট। তোমার সৃজনশীল লেখার সময় যদি এই 5টা কি পয়েন্ট লেখা থাকে, উল্লেখ থাকে সৃজনশীলের ভেতরে, তোমাকে স্যার ফুল নাম্বার দিতে বাধ্য। ঠিক আছে, এখন তুমি অনেক বড় করে লিখছো, অনেক কথা লিখছো মেটাফেজ নিয়ে, 2 পৃষ্ঠা লিখছো, কিন্তু এই 5টা ওয়ার্ড তুমি মেনশন করো নাই। একটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে আসে, সবচেয়ে মোটা এবং খাটো হয়,
সম্পূর্ণ বিলুপ্ত হয়, সম্পূর্ণ বিভক্ত হয়, এই কথাগুলো তুমি লিখো নাই। তুমি যত বড় করেই লিখো তোমাকে মার্ক কম দিবে, ঠিক আছে? কিন্তু এই 5টা কথা, এই 5টা মেন পয়েন্টকে কেন্দ্র করে তুমি যদি পড়ালেখা মানে তুমি যদি সৃজনশীলটা লিখো, তুমি অবশ্যই ফুল নাম্বারটাই পাবা। বুঝতে পেরেছো? তাহলে তুমি হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইসিস করে পড়ো, এটাও সবচেয়ে ভালো হয়। তুমি যদি দুর্বল হও সেই ক্ষেত্রে তোমার কোন একটা মেন্টর যদি পড়ায় দেয়, হ্যাঁ, মানে তুমি হচ্ছে এমন কোনো ভাইয়ের কাছে পড়তে পারো যে হচ্ছে এভাবে কিওয়ার্ড অ্যানালাইসিস করে পড়ায়। অনলাইনে অনেকেই আছে যারা পড়ায়, আমি নিজেও পড়াই। ঠিক আছে ভাইয়েরা? তো 5 টাইপের স্টুডেন্টের মধ্যে তুমি আসলে কোন টাইপের স্টুডেন্ট, নাকি তুমি আসলে সব টাইপেরই স্টুডেন্টের মধ্যে? যাদের যে স্টুডেন্ট টাইপের কথাগুলো বললাম, সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমার আসলে কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে সেটাও কমেন্টে জানাতে পারো। এছাড়া তুমি যদি যে কোনো ধরনের প্রবলেম ফেস করো, সেটা তুমি আমাকে পার্সোনালি বলতে পারো, তুমি হচ্ছে ফেসবুকে পোস্ট করতে পারো। হাইবার যে কোনোভাবে তুমি হচ্ছে জাস্ট তোমার সমস্যার কথাটা আমাদেরকে জানাও। সো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে ভিডিওটা। এবং যারা ভিডিওটা পুরাটা দেখেছো, যাদের বায়োলজি ভালো লাগে না, তারা কিন্তু যেই সলিউশনগুলো দিলাম, এগুলো কিন্তু তুমি অ্যাপ্লাই করে নিজের বায়োলজির যে স্কিলটা সেটা কিন্তু বাড়াইতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।